মহাকর্ষ অভিকর্ষ। আচ্ছা, মহাকর্ষ অভিকর্ষের লাস্টে গতদিন লাস্টের দিকে যে আলোচনাগুলো করছিলাম আর কি, যে ইনশর্ট আমি যদি বলি ওইগুলো একটু আমাদের গত ভিডিওতে লাস্টে একটু কেন জানে কাটা পড়ে গেছে, একটু করে আমি তোমাদেরকে আবার একটু বলে দিই যে আমরা যখন চিন্তা করতেছিলাম কোনো একটা বস্তুকে পৃথিবী থেকে উপরের দিকে নিক্ষেপ করব, উপরের দিকে নিক্ষেপ করলে যদি সেই বেগটা ভি নট হয়, সেই ভি নটের ভ্যালুটা ইনশর্ট যদি বলি, সেই ভি নটের ভ্যালুটা যখন তোমার কি হয়, এমন হয় ভি স্কোয়ার লেস দেন ভি ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 হয়, অর্থাৎ ভি নটের ভ্যালুটা লেস দেন কত আসছিল 7.88 মিটার পার সেকেন্ড না স্যার? এরকম কন্ডিশনে সেটা কি করে স্যার, পৃথিবীকে উপবৃত্তাকার পথে একবার পরিভ্রমণ করে আবার কি চলে আসে, ভূমিতে চলে আসে। তারপরে যখনই এটা এমন হয়ে যায়, যখনই এটা এমন হয়ে যায় অর্থাৎ ভি ইকুয়াল 7.88 মিটার পার সেকেন্ড হয়ে যায়, তখন আমরা কি পেয়েছিলাম, তখন এটা পৃথিবীটাকে ছেড়ে পৃথিবী থেকে বের হয়ে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে উপরের দিকে যদি আমরা ছুড়ে মারি এই বেগে। তারপরে আমরা করছিলাম কি 3 নাম্বার, যদি আমরা এমন করি যে ভি এটার চেয়ে ভি নটটা বড় কিন্তু মুক্তিবেগের স্কোয়ার চেয়ে ছোট, তার মানে দাঁড়াচ্ছে হলো 7.88 থেকে বড় কিন্তু 11 মিটার পার সেকেন্ড লিখতেছি, দেখো কি সাংঘাতিক ব্যাপার, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড স্যার, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, এখানেও 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এরকম যদি হয় তখন আমরা কি পাইছিলাম, তখন আমরা এই যে পৃথিবী থেকে তখন বের হয়ে উপরের দিকে ছুটে মারলে বের হয়ে উপবৃত্তাকার পথে ঘুরবে, ঠিক আছে, পৃথিবীটাকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরবে। এইটা আর এটার মধ্যে পার্থক্য আছে, এটা উপবৃত্তাকার পথে একবার প্রদক্ষিণ করে পৃথিবী পৃষ্ঠে চলে আসছিল, আর এইটাতে আমাদের হচ্ছে কি বের হয়ে গিয়ে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করতে থাকবে, বুঝতে পারছো? সো 3টা। 4 নম্বরে হচ্ছে তোমার বলছিলাম, যদি আমাদের এই ভি নট ইকুয়াল টু ভি ই হয়ে যায়, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে কি তোমার এটা পৃথিবী থেকে অধিবৃত্তাকার পথে বের হয়ে চলে যাবে, ঠিক না স্যার? অধিবৃত্তাকার পথে বের হয়ে চলে যায়। আর যদি তার চেয়েও বড় দিয়ে ফেলি, এটা যদি মুক্তিবেগের চেয়ে বড় হয়ে যায়, এর মানে কি এটা হচ্ছে তোমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ ভি নট ইজ গ্রেটার দেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড যদি হয়ে যায়, তখন এটা পরাবৃত্তাকার পথে চলে যাবে। অধিবৃত্তাকার আর একটা হচ্ছে পরাবৃত্তাকার, সমান হইলে অধিবৃত্তাকার আর বড় হইলে পরাবৃত্তাকার। এই জিনিসগুলো আমরা গতদিন নোট করে দিয়ে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে নোট তুলে নিয়ে ফেলবা। গত ক্লাসে যে রেকর্ড ভিডিও এটা লাস্টের থেকে একটু কাটা পড়ছে ওই জিনিসটা, ঠিক আছে, এইগুলো একটু কাটা পড়ছে, বাকিদের নোট থেকে যেটা দিছিলাম ওইটা একটু তুলে নিও, শুধু এইটুকু পোর্শন কাটা পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে আর কি, কেমন? তো এমসিকিউতে কাজে আসে আমাদের এই জিনিসগুলা, কিছু কিছু ক্ষেত্রে থিওরিটিক্যাল জিনিসপাতিতেও কাজে আসে। এবারে আসো, ওয়ালাইকুম আসসালাম, বসো, এটাতে বসে যাও। আমাদের স্যার দেখো, আমাদের টপিক 1 হচ্ছে নিউটনের মহাকর্ষের সূত্র এবং কেপলারের সূত্র, টপিক 2 হচ্ছে অভিকর্ষ ত্বরণ ও এর পরিবর্তন, টপিক 3 মহাকর্ষীয় বিভব ও বিভব শক্তি, ঠিক আছে। তারপরে তোমার বিভব ও প্রাবল্য হবে, বিভব শক্তি না মহাকর্ষীয় প্রাবল্য লিখো, এটা একটু কেটে তোমরা মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব লিখো, মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব লিখো, টপিক 3 এর নাম। আমরা এগুলো পড়ছি এবং টপিক 4 পর্যন্ত পড়ে ফেলছি, মুক্তিবেগ পর্যন্ত পড়ে ফেলছি, ঠিক না স্যার? তাহলে আমাদের মোটামুটি টপিক 4 পর্যন্ত অঙ্কগুলো আমরা আজকে কালকে 2 ক্লাস মিলে করব, করার পরে লাস্টের দিকে কৃত্রিম উপগ্রহ ও এর কক্ষীয় গতি যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব আমরা, ঠিক আছে স্যার? আলোচনা করে অঙ্ক করে ফেলবো, ক্লিয়ার? সো আমরা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারে একটা বিগ পোর্শন করে ফেলছি, ওটা নিয়ে আগে প্রবলেম করি, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের অংশ একদম শেষটা
যেটা হচ্ছে যে উপগ্রহের যে ইয়াটা আছে, যে কৃত্রিম উপগ্রহের প্রশ্নটা আছে, সেটা আমরা পড়ে তারপর এটা প্রবলেম সলভ করব। চলো স্যার 1 নম্বর প্রবলেম তোমরা একটু দেখো স্যার। সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে দিছে, আবর্তন কাল বলে দিছে, সূর্যের ভর নির্ণয় করো। এটা আমাদেরকে বের করতে বলছে। এইখানে আসলে প্রবলেমগুলা আমি 3টা উদ্দেশ্য মাথায় রেখে তোমাদের জন্য এই প্রবলেম শিটটা বানাইছি আমি। প্রথম উদ্দেশ্য হইল, এই চ্যাপ্টার পড়ার সময় অনেকগুলো কনসেপ্ট আমি পড়ার সময় বলছি, কিন্তু অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়নি তোমাদের, অনেকগুলো কনসেপ্ট তোমাদের মধ্যে এখনো ক্লিয়ার হয়নি, মানে কিছু কিছু কনফিউশন থেকে যায়। ম্যাথ প্রবলেমগুলো সলভ করলে তোমাদের কনসেপচুয়াল নলেজটা যে গ্যাপ আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, তোমরা এইচএসসি রিটেন পরীক্ষায় এবং এমসিকিউ পরীক্ষায় ভালো করার জন্য ম্যাথগুলো লিখতে পারবে। নাম্বার 3, অ্যাডমিশনের জন্য যে বেসিক ম্যাথগুলো জানা থাকা লাগে সেই বেসিক ম্যাথগুলো এখানের মধ্যে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো তাহলে দেখো স্যার, 1 নম্বরে আমরা প্রবলেম করতেছি, সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর আবর্তন কালও দিয়ে দিছে, সূর্যের ভর নির্ণয় করো। আচ্ছা, সূর্যের ভর নির্ণয় করতে গেলে আমাকে এখন কি করতে হবে একটু খেয়াল করো। পাশে আমরা জানি এই হলো আমাদের সূর্য, ধরো আমরা এইভাবে না দিয়ে লাল নীল দিয়ে আঁকি। লালটা হইলে আমাদের সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে মোটামুটি উপবৃত্তাকার, তো আমরা এটাকে মোটামুটি প্রায় বৃত্তাকার ধরতে পারি, ঠিক আছে স্যার? আমাদের হিসাবে সুবিধার্থে এটাকে আমরা প্রায় বৃত্তাকার কক্ষপথ ধরবো, কেমন? তো প্রায় বৃত্তাকার একটা কক্ষপথে আমরা পৃথিবীকে কি করতে দেখতেছি? আবর্তন করতে দেখতেছি, কেমন স্যার? তো তাহলে এটার ব্যাসার্ধ কত বলে দিছে বলো তো স্যার? কক্ষপথের ব্যাসার্ধ 10⁻11 কিলোমিটার না মিটার? মিটারে দেওয়া আছে, ওকে, ভেরি গুড, মিটার। তারপরে আবর্তন কালও এখানে আমাকে বলে দিছে, এটার আবর্তন কাল কত বলছে স্যার? 3.156 × 10⁻7 সেকেন্ড। এটা কিন্তু পৃথিবীর আবর্তনকাল 1 বছর না, 1 বছরের সেকেন্ডটা দেওয়া আছে আর কি, কেমন? তো তোমাকে ক্যালকুলেশন করে এটা দিয়ে দিছে। এবারে দেখো স্যার, আমরা এইটুকু ইনফরমেশন থেকে কিভাবে কি বের করতে পারি। আমাকে কিন্তু পৃথিবীর ভর দেওয়া থাকা উচিত ছিল, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। এবারে দেখো স্যার, পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্য থেকে বাইরে চলে যাচ্ছে না কেন? পৃথিবী যখন ঘুরতেছে, এটা তো চাই কোন একটা বস্তু ঘোরার সময় চাই কি বাইরে চলে যেতে না? তাহলে বাইরে যাচ্ছে না কেন? ওই যে আমরা কেন্দ্রবিমুখী বলের কথা বলতেছিলাম না, কেন্দ্রবিমুখী বলের কারণে বাইরে চলে যেতে চাই, তাহলে নিশ্চয়ই কেন্দ্রের দিকে একটা বল আছে, সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলতেছি। সেই কেন্দ্রমুখী বলটা কত? সেই কেন্দ্রমুখী বলটা কে দিচ্ছে? কিভাবে দিচ্ছে? কোন বল হিসেবে দিচ্ছে? মহাকর্ষীয় বল হিসেবে দিচ্ছে না স্যার? মহাকর্ষীয় বল হিসেবে এটা কেন্দ্রমুখী বল হিসেবে সাপ্লাই দিচ্ছে, বুঝতে পারছো? আমরা বলছিলাম কি কোন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য একটা কেন্দ্রমুখী বল লাগে, সেই বলটা কারো না কারো সাপ্লাই দিতে হয়। এখানে সেই কেন্দ্রমুখী বল কি? সূর্য এবং পৃথিবীর মহাকর্ষীয় যে বলটা আছে সেই বলটা কেন্দ্রমুখী বল, ঠিক আছে? এটা প্রয়োজনীয়তা বোঝায়। আর আমরা অন্যভাবে একটু সুডো ফোর্স অলিক বল দিয়ে যদি চিন্তা করি, বাইরের দিকে একটা কেন্দ্রমুখী বল আছে, সেটাকে নালিফাই করার জন্য কেন্দ্রের দিকে একটা বল লাগবে, সেই বলটা হচ্ছে মহাকর্ষীয় বল। তাহলে আমরা ওইভাবেই করব, ক্যালকুলেশনের সুবিধাটা কিন্তু কেন্দ্রবিমুখীর মাধ্যমে করলে, ঠিক আছে স্যার? সো আমরা কি মনে করব, একদম সিম্পল, যারা আছে সবাই মাথায় কান খুলে মাথায় শোনো এবং মাথার মধ্যে ঢুকাই রাখো যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে তার কেন্দ্রের বাইরের দিকে বল আছে। কত বল আছে? এটাকে বলি আমরা কেন্দ্রবিমুখী বল। কত বল? কেন্দ্রবিমুখী বল। আর কেন্দ্রের দিকে একটা বল আছে, সেই বলটাকে আমরা বলি হচ্ছে তোমার মহাকর্ষীয় বল, FG, মহাকর্ষীয়
বল। কেন? কারণ দুইটা বস্তুর মধ্যে ভরের কারণে এটা কাজ করতেছে। এই দুইটা একটা আটটাকে নালিফাই করতেছে, এই দুইটা একটা আটটাকে কাটাকাটি করে ফেলতেছে, এই দুইটা একটা আটটার প্রভাবকে কাটে ফেলতেছে। এইভাবে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য বলি, কিন্তু আসলে তো তা না। আসলে তো এফসি নামে কিছু নাই, এইটা লব্ধি বল থাকতে হবে কেন্দ্রের দিকে। এগুলো আমরা পড়াইছি কেন্দ্রমুখী বিমুখী। ঠিক আছে স্যার, যাদের সমস্যা আছে আমার সাথে আবার কথাবার্তা বলবা। কেন্দ্রমুখী বিমুখীর কোনো কনসেপ্টটাই রাখা যাবে না, কিন্তু ম্যাথ করার জন্য বলবো কি, বাইরের দিকে ঘুরতেছে মানে বাইরের দিকে কেন্দ্র বিমুখী, ঘুরতেছে মানে বাইরের দিকে কেন্দ্র বিমুখী। তাহলে কেন্দ্র বিমুখীর কারণে সে ছিটকে যাওয়ার কথা ছিল, ছিটকাচ্ছে না কেন? কারণ কেন্দ্রের দিকে আমার মহাকর্ষ বল কাজ করতেছে। ঠিক আছে স্যার, তাহলে এখানে আমরা একটু কষ্ট করে একটা একটা করে বের করে ফেলবো স্যার। চট করে আগে কেন্দ্র বিমুখী বলটা বের করে ফেলো তো স্যার। কেন্দ্র বিমুখী বল কিভাবে বের করে আমরা? এম ওমেগা স্কোয়ার আর এটা দিয়ে বের করি না স্যার? এম ওমেগা স্কোয়ার আর দিয়ে বের করি না? ওকে, তাহলে এম ওমেগা স্কোয়ার আর দিয়ে যদি বের করি, এমটা কার হবে? এটা পৃথিবীর এম হবে। তো পৃথিবীর এমের জন্য আমরা এই যে ক্যাপিটাল এমই লিখি, এম ই দিয়ে লিখি এম আর্থ, আর ব্যাসার্ধটা আমাকে দেওয়া আছে। ঠিক আছে স্যার, তো ওমেগাটা একটু কষ্ট করে বের করতে হবে। ওমেগাকে আমরা টোয়াইস পাই বাই টি লিখে ফেলতে পারি। তাহলে এম ই টোয়াইস পাইকে যদি আমরা কাটাকাটি করে মানে স্কোয়ার করে দিই, 4 পাই স্কোয়ার লিখতে পারবো, ঠিক কিনা স্যার? 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু আর, এভাবে লেখা যায় স্যার? এভাবে লেখা যায়? তো আমরা আপাতত মান বসাবো না, আমরা একটু চট জলদি 4 এম ই আর বা এম ই পাই স্কোয়ার আর ডিভাইডেড বাই টি স্কোয়ার, এটা এভাবে বানিয়ে রাখলাম স্যার। এবারে এফ জি দেখি স্যার, কেন এখানে মান বসাই দিলে অনেক সময় হয়তো কাটাকাটি যেতে পারে স্যার, তখন অহেতুক আমরা লম্বা একটা ক্যালকুলেশন করছি, তাই ক্যালকুলেশন করবো পরে, আগে জাস্ট এটা ফিগারগুলো সাজিয়ে ফেলি। তারপর এটার জন্য আমাদের কি আসবে? জি এম সান এম আর্থ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি ধরছি? আর স্কোয়ার হবে, ঠিক কিনা স্যার? হবে। ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি। তুমি যেটা বলতেছো ওমেগা ইকুয়াল টু 2 পাই এন ডিভাইড বাই স্মল টি। এন মানে কয়বার আবর্তন করছে, টি মানে অতবার আবর্তন করতে যে সময়টা লাগছে। ধরো 5 বার আবর্তন করলে যদি 10 মিনিট সময় লাগে, উপরে 5 হবে নিচে 10 হবে, কিন্তু তোমাকে যখন আবর্তন কালটাই দেওয়া থাকবে, তার মানে একবার আবর্তনের সময় দেওয়া আছে, তখন তোমার কিন্তু এইটা সূত্র হবে। বুঝতে পারছো? পার্থক্য আছে। একাধিকবার আবর্তনের ক্ষেত্রে নিচের সূত্র, একবার আবর্তনে যে আবর্তন কালটা আছে সেটার জন্য উপরের সূত্রটা। কেমন? ওকে, তাহলে এবারে খেয়াল করে দেখো স্যার, আমরা এইখান থেকে কি পেলাম? এফসি, এফসি এর একটা পেলাম, আবার এফজি এর জন্য এটা পেলাম। আমরা কি বলতে পারি স্যার? শর্ত মতে এফ জি ইকুয়াল এফ সি ক্যাপিটাল জি এম এস এম ই আর স্কোয়ার 4 এম ই পাই স্কোয়ার আর টি স্কোয়ার। তাহলে এম ই পৃথিবীর ভর গেছে কাটাকাটি হয়ে, ঠিক আছে? তাহলে আমরা শুধুমাত্র সূর্যের ভর বের করবো, সেটাকে বামে রাখবো, বাকি সব ডানে চলে যাবে। 4 পাই স্কোয়ার আর কিউব হয়ে যাবে। কেন বুঝছো স্যার? এটা এই আর এখানে এদিকে চলে গেছে, আগে থেকে একটা আর ছিল, নিচে স্কোয়ার আছে, জি ক্যাপিটাল টি স্কোয়ার। বুঝছেন স্যার? এবার এখানে সুন্দর মতো করে মানগুলো বসাই দেন তো স্যার। 4 ইন্টু 3.1416 হোল স্কোয়ার ইন্টু এই যে কক্ষপথের যে ব্যাসার্ধটা আছে, কক্ষপথের ব্যাসার্ধটা কষ্ট করে বসাই দেন, 1.5 ইন্টু 10⁻11 হোল কিউব ডিভাইডেড বাই টি কত দেওয়া আছে? 3.156 ইন্টু 10⁻7 স্কোয়ার। আচ্ছা, এখানে জিও একটা তো আছে, জিটা আমরা কোনতে লিখবো? আরে কি 6.673 10⁻11 না স্যার? ঠিক বসাইছি স্যার? 10⁻11 থ্যাংক ইউ। 6.673 ইন্টু 10⁻11 বসাই দেন, ক্যালকুলেশন করেন। সবাই একটু কেয়ারফুলি ক্যালকুলেট করবেন, কোনো জায়গায় যেন ভুল না হয়। ঠান্ডা মাথায়
প্রত্যেকে ক্যালকুলেট করেন, কারণ সবার সাথে সবার আনসার মিললে তখনই বলতে পারবো যে উত্তরটা ঠিক আছে। আপনারা এটা বের করেন। এটা বের করা হইলে পরের কোয়েশ্চেনটা দেখতে থাকবেন, আমি আসতেছি। কত আসছে স্যার মান? 2 × 10⁻30, কারেক্ট আনসার। এত কেজি চলে আসছে, এটাই কারেক্ট আনসার। সূর্যের পর এটা মুখস্থ রাখতে পারো, 2 × 10⁻30। ইন্টারেস্টিং প্রবলেম না স্যার? এখানের মধ্যে কেন্দ্রমুখী বিমুখীর কনসেপ্টটা মুখস্থ থাকলে কীভাবে কাজ করে দেখতে পারছো? হ্যাঁ, সো বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে, সেটা বাইরের দিকে চলে যেতে চাচ্ছে, আবার তার কে কেন্দ্রের দিকে টেনে ধরতেছে, কে মহাকর্ষীয় বলটা কেন্দ্রের দিকে টেনে ধরতেছে। এই দুইটাকে সমান করে দিয়ে আমরা অঙ্ক মিলিয়ে নিয়ে চলে আসছি। এভাবেই মাপছে। হ্যাঁ, এভাবেই মাপছে। খুব ইন্টারেস্টিং না? নাহলে কি সূর্যকে বিশাল একটা নিক্তিতে বসায় মাপবে? হ্যাঁ, দেখছো? সো বুদ্ধি থাকলে আসলে সব কিছুই করে ফেলা সম্ভব। হ্যাঁ, এটা অবশ্যই স্যাটিসফাই করা সম্ভব। এখানে লজিক্যাল কোনো কিছুই লিখিনি স্যার, আমরা সব লজিক্যাল লিখলাম না। মেপে কেমনে দেখবা? এটাই তো প্রমাণ। এর চেয়ে বেশি লজিক তুমি এখানে আমাকে তুমি ভুল দেখাও। তুমি যখন কোনো একটা তুমি যখন একটা স্টেটমেন্ট দিবা, ওইটা প্রুফ করার মানে যেটা বলে যে মানে ওটা প্রুফ করার মতো যে ইয়াটা বাধ্যবাধকতা, সেটা তোমার উপরে, নট আমার উপরে। আমি তো একটু প্রমাণ করে দিচ্ছি, এটা তো ভুল কোথায় আছে বের কর। না, বোঝার কিছু নাই, বল সমান। বললাম তো, লজিকটা দেখো। তোমরা হচ্ছে কি যদি না বুঝে থাকো, এই বুঝছো? বিমল এমনি বুঝো নাই বলতেছে, কি বুঝো নাই? বুঝছো যে ঘুরলে তো তোমার বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল, আর কেন্দ্রের দিকে সেটাকে টেনে ধরে নালিফাই করতেছে আমাদের মহাকর্ষীয় বল। সেখান থেকে সলভ করে বের করছি। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখো, কুইক। আমাকে 3টা বাজলে একটা, সরি 4টা বাজলে একটা নক করিও। হ্যাঁ, এফ হলো সূর্যের অবস্থান। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর মতো করে দেওয়া আছে, দেখো। এফ হলো সূর্যের অবস্থান। সূর্যের অবস্থানটাকে আমার এফ বলতেছে। চলো এখানের মধ্যেই আমরা ওভাররাইট করে এঁকে ফেলি। এফ হইলো আমাদের সূর্যের অবস্থান। ভেরি গুড। তারপরে আর কি বলছে দেখি, বলো। এর চতুর্দিকে উপবৃত্তাকার কক্ষপথের আবর্তন কালে এ হতে বিতে আসতে কোন গ্রহের 50 দিন লাগে। তাহলে একটা গ্রহের এই যে এ হতে বিতে আসতে, এটা আমাদের এ, এটা আমাদের বি, সময় লেগে গেছে কত?
50 দিন 50 ডি, ডের ডি বসাইলাম, কেমন স্যার? ওকে, এরপরে আসেন স্যার, এরপরে কি বলছে? তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে, সিডি যে দূরত্বটা আছে, সিডি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের ধরো কোন একটা জায়গায় এই হলো সি, এই হলো ডি, এই যে এখানে আমরা কি করলাম, সি ডি পেলাম স্যার। ওকে, তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কত? এখানে আমাদের একটা রিলেশন বলে দিয়েছে স্যার, এ এফ বি, ক্ষেত্রফল বলো 50 দিন আর কি, এখানে সময় 50 দিন লাগতেছে এই পথটাতে, সেটা বললাম। এটার ক্ষেত্রফল ইকুয়াল 4 ইন্টু সি এফ ডি এর ক্ষেত্রফল। 30 দিন ধরবা, 1 মাস বলে ইউজুয়ালি 30 দিনই ধরি আমরা। এএফসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 4 ইন্টু সিএফডি এর ক্ষেত্রফল। তার মানে স্যার আমাদেরকে এই যে ক্ষেত্রফলের সাথে এই যে ক্ষেত্রফলের কি করছে, একটা তুলনা করে দিচ্ছে। আমরা কি বলছিলাম স্যার, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে না স্যার? তাহলে ক্ষেত্রফল সময়ের অনুপাত আর ক্ষেত্রফল অনুপাত সেম। তাহলে এবারে আসো স্যার, আমরা টি এ বি লিখবো স্যার, টি এ বি ডিভাইডেড বাই, উল্টা লিখি স্যার, টি সিডি লিখি আগে, টি সিডি ডিভাইডেড বাই টি এ বি ইকুয়াল টু, এইদিকে দেখো আমাদের সিডি অংশের ক্ষেত্রফলের অংশটা কি বলতো স্যার দেখি, সিডি অংশ সি থেকে ডিতে যাইতে কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছে স্যার? সি এফ ডি ক্ষেত্রফল অতিক্রম করছে না স্যার? তাহলে আমরা কি বলবো, সি এফ ডি ক্ষেত্রফল ডিভাইডেড বাই আমার কি এখানে কি হবে স্যার, এ এফ বি। এটা কি বুঝতে পারছো নাকি স্যার? পারো নাই? তাহলে সময়ের যেটা অনুপাত, এটা ক্যাপলারের দ্বিতীয় সূত্র থেকে, এটা কার সূত্র? ক্যাপলারের দ্বিতীয় সূত্র কি ছিল দেখো নোট খাতাগুলোয় কি আছে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে সময়ের অনুপাত আর ক্ষেত্রফল অনুপাত, সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে মানে ইজ প্রপোর্শনাল টু হচ্ছে তোমার এরিয়া। তো সেখান থেকে আমরা সময়ের অনুপাত ইকুয়াল টু এরিয়ার অনুপাত লিখতে পারি স্যার। কারো কোনো কনফিউশন আছে স্যার? না। তাহলে এবারে আমরা এই যে রিলেশন থেকে কি জানি স্যার দেখি বলো তো, এই রিলেশনটা থেকে আমরা বলতে পারি সি এফ ডি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ এফ বি এর ক্ষেত্রফল যদি আমরা করি তাহলে আমাদের আসবে 1/4। এটা বুঝতে পারছো? বুঝো নাই? তাহলে স্যার আমরা এই যে 4টাকে এদিকে নিচে নামাই ফেলছি, এটাকে এদিকে নিচে নামাই নিয়ে আসছি, উপরের লাইন থেকে লিখছি। বুঝো সবাই? বুঝতে পারছো? এই লাইন থেকে এটা লিখতে পারি। তো এটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টি সি ডি ইকুয়াল টু, এখানের মানটা 1/4 পেলাম ইন্টু টি এ বি হয়ে যায়, আমরা 1/4 লিখব। টি এ বি এর ভ্যালু কত দিছে আমাকে, এ থেকে বিতে আসতে সময় কত লাগছে, 50 দিন লাগছে। যদি 50 দিন লাগে তাহলে আমরা কাটাকাটি করে দিয়ে কত পাবো, 12.5 ডে। ঠিক আছে? তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে 12.5 দিন, 12.5 দিন। লিখছো স্যার? তাহলে ক্যাপলারের দ্বিতীয় সূত্র আমরা এখানে ইউজ করলাম, ক্যাপলারের দ্বিতীয় সূত্র।
অঙ্কটাকে সবাই বুঝতে পারছো? এমসিকিউতে কিন্তু এগুলো চলে আসবে, বিশেষ করে অ্যাডমিশনের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আছে। এভাবে ক্ষেত্রফল অনুপাত করে দিয়ে তোমাকে প্রশ্ন দিয়ে দিবে। লিখছেন স্যার? তোলা হয়ে গেছে সবার? ওকে, চিত্রসহ তুলে নিচ্ছে সবাই? একটু চিত্রসহ তুলে নাও। ভেরি গুড, তাহলে আমি মুছে দিলাম এটা। আমরা এবারে 3 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি তো স্যার। 3 নম্বর কি বলছে? 3 নম্বর কি বলছে? এ ও বি গ্রহের অর্ধপরাক্ষের অনুপাত। অর্ধপরাক্ষ মানে হচ্ছে তোমার এটা গড় ব্যাসার্ধের কাছাকাছি কিছু একটা। পরাক্ষ উপবৃত্তাকার পথে তোমার হচ্ছে কি পরাক্ষ মানে হচ্ছে এই যে এই অক্ষটার অর্ধেকটাকে বোঝাচ্ছে আর কি, বুঝতে পারছো? ওকে, প্রধান অক্ষটা অর্ধপরাক্ষ। সো আমরা মোটামুটি এটাকে ব্যাসার্ধ গড় ব্যাসার্ধ বলতে পারি, ঠিক আছে? তোমরা আপাতত অঙ্ক করার জন্য অর্ধপরাক্ষ আর গড় ব্যাসার্ধ একই কথা স্যার, বা কক্ষপথের গড় ব্যাসার্ধ একই কথা। কক্ষপথের গড় ব্যাসার্ধ অর্ধপরাক্ষ একই কথা। তাহলে তোমাকে অনুপাত দেওয়া আছে। তাও একটা জিনিস বুঝো বাচ্চারা, খেয়াল করো, আমার অর্ধপরাক্ষ হলো উপবৃত্তাকার পথের এই যে এই বরাবর যে বড় অক্ষটা থাকে এটার অর্ধেককে অর্ধপরাক্ষ বলে। তো তোমরা বৃত্তাকারী মতো চিন্তা করলে গড় ব্যাসার্ধ বলতে পারো এটাকে, বুঝতে পারছো? সো তোমরা এটাকে গড় ব্যাসার্ধের সাথে তুলনা করতে পারো কিংবা ব্যাসার্ধের সাথে তুলনা করতে পারো। একেবারে সমান না, কাছাকাছি, তো তাই এগুলাকে আমরা এইভাবে ধরে অঙ্ক করে ফেলি। ফিজিক্সে এই একটা জিনিস ধরে আমরা অঙ্কটা করে ফেলবো। তো এবার দেখো স্যার, দুইটা উপগ্রহ বা দুইটা গ্রহ, দুইটা গ্রহ, একটা হলো আমাদের এ আর একটা হলো আমাদের কি বি। নিজেরা কথা বলবা না। একটা হলো এ, একটা হলো বি। তাদের অর্ধপরাক্কের মানে এই যে ডিস্টেন্সগুলো আছে এই ডিস্টেন্সগুলোর আমাকে কি দিয়ে দিছে? অনুপাত দিয়ে দিছে। তার মানে আমাকে কি কি বললো? আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু 0.3 দেওয়া আছে, ঠিক না? অর্ধপরাক্কের অনুপাত বলতে পারে, ঠিক আছে স্যার? তবে পরাক্ষ বললে আর দিয়ে না লিখে স্মল এ দিয়ে লেখাটাই একটু কি হয়, বেশি সমীচীন হয়। পরাক্ষ বললে আমরা স্মল এ দিয়ে লিখবো, না হলে আমরা আর দিয়ে লিখবো, ঠিক আছে স্যার? এরপরে কি বলছে? আবর্তনকাল। কার আবর্তনকাল? বি এর আবর্তনকাল দেওয়া আছে। বি এর আবর্তনকাল কত বলছে? 600 দিন বলছে, 600 ডেজ। এ এর আবর্তনকাল কত বের করতে বলছে না স্যার? এ গ্রহের আবর্তনকাল কত? এটা হচ্ছে ক্যাপলারের তৃতীয় সূত্র থেকে। ক্যাপলারের তৃতীয় সূত্র হতে আমরা কি জানি? এই বাচ্চারা, ক্যাপলারের তৃতীয় সূত্র থেকে আমাদের রিলেশনটা কি বলো? টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব না স্যার? এখানে আমরা টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব লিখবো, ঠিক আছে স্যার? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর পরাক্ষ বললে আর এর পরিবর্তে এ লিখবো, কেমন স্যার? ওইটাই মনে রাখো। আর কিউব এ কিউব একই কথা। তো টি স্কোয়ার উপরে আমরা এ লিখবো, নিচে আমরা বি লিখবো। প্রপোর্শনাল থেকে এইভাবে লিখতে পারি? দেখো, ইকুয়ালটা আমাদের কি আসবে? দেখো, এই যে এ এ এ আর এ বি, এদেরকে আমরা ভিতরে নিয়ে ফেলতে পারবো। তারপর তোমরা একটু কষ্ট করে মান বসাই দাও। এটা আসবে 0.3 হোল কিউব ইন্টু, এখানে আমাদের 600 ছিল, 600 স্কোয়ার, সেটা কত আসে বলো? তারপর লাস্টে ওটাকে ফাইনালি স্কোয়ার রুট করে ফেললে হয়ে যাবে।
0.027 আসে মনে হয়। থ্রি 3.6 ইন্টু 10⁻36 4টা 5টা ৯৭২০। ওটাকে স্কোয়ার রুট করে ফেলাও। তাহলে আমরা সুতরাং এখান থেকে যদি টি এ বের করি, ওটা ছিল স্কোয়ার, তাহলে আমাদের কি আসবে ৯৭২০কে স্কোয়ার রুট করতে হবে 59 ডেজ। এতদিন হয়ে গেল। ক্লিয়ার? সো আমরা কিন্তু খুব সহজে কি বের করে ফেলতে পারতেছি, আমরা খুব সহজে উপগ্রহ সূর্যকে কেন্দ্র করে বা কোনো একটা নক্ষত্র কেন্দ্র করে গ্রহের বিভিন্ন অর্ধপরাক্ষের মান থেকে তাদের একজনের যদি আবর্তনকাল দেওয়া থাকে আর একজনের আবর্তনকাল বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এটা আমাদের করতে হতে পারে, অথবা তোমাকে কখনো কখনো বলতে পারে এই জিনিসটাকে এভাবে না বলে অন্যভাবে বলতে পারে। পৃথিবীর ধরো পৃথিবী বা কোনো একটা গ্রহের কি হইল যে ঘূর্ণন কক্ষপথের ব্যাসার্ধটা কমে বা বেড়ে গেল, কমে গেল বললো। ঠিক আছে স্যার? সো কমে গেলে তারপর তোমাকে কি করতে বলছে, তখন তোমার বার্ষিক গতির সময়কালটা বের করতে বলছে। বের করতে পারবে না তোমরা। বার্ষিক গতি মানে কি, একবার ঘুরে আসতে ওই আবর্তনকালটাকে তো বার্ষিক গতি বলতেছি আমরা। ঠিক আছে না স্যার? বার্ষিক গতি সময়কাল মানে একবার আবর্তনকাল। সো চেঞ্জ করে ধরো যে 0.3 গুণ করে ফেলা হয়েছে। সো সেম কোয়েশ্চেন করে ফেলা যাবে। সো ক্যাপলারের তৃতীয় সূত্রটা দুইটা গ্রহের ঘূর্ণন যে ব্যাসার্ধ বা পরাক্ষ বা গড় ব্যাসার্ধ তার তুলনা করে আবর্তনকালের তুলনা দিয়েও করে ফেলা যায়, অথবা একই গ্রহটাকে আমরা জাস্ট নাড়াচাড়া করে করতে পারি, কারণ এখানে ভরের কোনো কি নাই, সম্পর্ক নেই। আমরা কতদিন লিখে দিছি না স্যার যে ক্যাপলারের তৃতীয় সূত্র, অর্থাৎ পৃথিবী যে ঘুরতেছে এই ঘূর্ণনের আবর্তনকাল কিছুর উপর নির্ভর করে না, গ্রহের ভরের উপর নির্ভর করে না। 4 নম্বর প্রশ্নটা তোমরা বাসায় করবা, এটা ক্লাস 8 থেকে করে আসছে এই ধরনের প্রবলেম, তারপরে দিলাম এমসিকিউতে যাতে ভুল না করো, বাসায় এটা হোমওয়ার্ক 4 নম্বরটা। 5 নম্বরটা দেখো স্যার, সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। সূর্য হতে পৃথিবীর নিকটতম ও দূরতম দূরত্ব যথাক্রমে দেওয়া আছে। এখন বলছে সূর্য হতে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রমুখী বল নির্ণয় করো। সূর্য ও পৃথিবীর ভর তোমাকে যথাক্রমে দেওয়া আছে। এটা কুমিল্লা বোর্ডে 2022 সালে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা এগুলো বিভিন্ন বইগুলো তো পাবা। আচ্ছা, নেক্সট দিন থেকে আমি আসলে চেষ্টা করছি এটা তো সলিউশনগুলো দিয়ে দেওয়ার, কেন জানি। আচ্ছা ঠিক আছে, এটারই আনসার শিট একটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এই চ্যাপ্টার থেকে দিয়ে দিব। যাও, এটারই আনসার শিট তোমাদেরকে আমি দিয়ে দিব। আনসার শিট মানে শুধু উত্তর থাকে। ঠিক আছে? কিন্তু আমি তো তোমাদেরকে হোমওয়ার্ক করতে দিই সবচেয়ে একদম লিটারালি ইজি যে প্রবলেম সেগুলো করতে দিই। ওকে, দেখো স্যার আমরা কত নম্বরে আসছি? 5 নম্বরে। এই দেখো 5 নম্বরে কি বলছে? বলছে হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। এই যে সূর্যের চারদিকে, আমরা তো সেটা সবাই জানি, পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। তাহলে পৃথিবীর একটা কি আছে, নিকটতম দূরত্ব আছে, আর একটা কি আছে, দূরতম দূরত্ব। ঠিক আছে না স্যার? তাহলে একটা কাছে দূরত্ব আছে, একটা কি দূরে দূরত্ব আছে। ঠিক আছে স্যার? দুইটাই আমাকে বলে দিছে। কি কি বলছে বলো তো দেখি স্যার। নিকটতম দূরত্বটা কত বলে দিছে? 1.47 10⁻11 মিটার। আর দূরতমটা কি আছে? 1.52 ইন্টু 10। এই কথা বলে না, নিজেদের মধ্যে কথা বলে না। দেখো এবারে কি বের করতে বলছে বলো দেখি স্যার। নিকটতম দূরত্ব আর দূরতম দূরত্ব দিয়ে বের করতে বলছে কি, বলে কি যে সূর্য হতে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রমুখী বল কত। মানে এই যে ন্যূনতম যে দূরত্বটা আছে এই সময়ে কেন্দ্রমুখী বলটা কত কাজ করবে। আচ্ছা, এটা দেখলেই অনেকের চোখটা উল্টে ফেলে, স্যার কি বের করতে বলছে? কেন্দ্রমুখী বল বের করতে বলছে।
কনসেপ্ট যে জানে, প্রশ্ন যে ধরতে জানে সে উত্তর করতে জানে, আর প্রশ্ন যে ধরতে জানে না সে উত্তর করতে পারবে না, কারণ সে কনসেপ্টটা জানে না। আমি বারবার করে বলতেছি স্যার, সে কনসেপ্টটা জানে না তাই উত্তর করতে পারে না। আমরা সবসময় বলছি একটা বস্তু যখন ঘুরতে নে তাহলে কেউ না কেউ একটা কেন্দ্রমুখী বলটা সাপ্লাই করছে। এখানে এই কেন্দ্রমুখী বলটা কোন ফর্মে আছে? মহাকর্ষীয় বল হিসেবে আছে না স্যার? এখানে কেন্দ্রের দিকে টানতেছে কে? আলাদিনের জিনি গিয়ে টানতেছে? ওমর স্যার গিয়ে টানতেছে? না, এটা কে টানতেছে? এটা টানতেছে কিন্তু সূর্য। আর এই পৃথিবীকে যখন তোমার টানতেছে সেই টান বলটাকে আমরা কি বলি? তাহলে তোমাকে এই দূরত্ব মহাকর্ষ বলটা বের করতে বলছে আর কি। দেখো তো কত সহজ অঙ্ক। কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। 22 সালে স্যারেরা কিন্তু ডিফিকাল্ট প্রশ্ন করছে, কিন্তু ডিফিকাল্ট না, ট্রিকি প্রশ্ন করছে। এই ট্রিকি প্রশ্নগুলো পোলাপান ধরতে পারে নাই। না, এখানে তোমাকে বলছে কি দেখো, তোমাকে বলছে হচ্ছে সূর্য হতে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রমুখী বল। ন্যূনতম মানে ছোট দূরত্ব, ছোট দূরত্বটা এইটা। তাহলে ন্যূনতম দূরত্বে কেন্দ্রমুখী বল সমান সমান আমরা কি লিখবো স্যার? ন্যূনতম দূরত্বে মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করব দেখো, জি এম দুইটারই এম আমরা বসাই দিব স্যার। আমাকে কেন একটা সূর্য একটা পৃথিবী বলছো তো সমস্যা নেই, একটা সূর্য একটা পৃথিবী ডিভাইডেড বাই আমরা কি বসাবো? আর স্কোয়ার। এখানে আমাদের আর এর মানটা কত বসাবো স্যার? 1.47। ন্যূনতমটা বসাবো স্যার, ছোটটা বসাবো। ঠিক আছে, জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11। ক্লিয়ার? এরপরে পৃথিবীর ভরও দিয়ে দিচ্ছে, সূর্যের ভরও দিয়ে দিছে। সূর্যের ভর দিছে 2 ইন্টু 10⁻30, আর পৃথিবীর ভর কত দিয়ে দিছে? 5.96 ইন্টু 10⁻, কত? 24। বসালে আমাদের উত্তর বের হয়ে যাবে। কয়টা বাজে? হ্যাঁ, যেটাই বের করবো সেটাই তো আনসার। কেন্দ্রবিমুখী না কেন্দ্রমুখী একই কথা, কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী একই কথা। হ্যাঁ, কেন্দ্রমুখী বলের বিপরীত দিকেরটা আমরা অলিক বল ধরে নি, সেটাতে কেন্দ্রবিমুখী বল না। এইটা কিন্তু কি বলছে? কেন্দ্রাভিমুখী। কেন্দ্রাভিমুখী মানে হচ্ছে কেন্দ্রের অভিমুখে, কেন্দ্রমুখী আর কি, আসলে কেন্দ্র বিমুখী বলে না কিন্তু, এটা বলছে কেন্দ্রাভিমুখী। ভ বড়টা। ঠিক আছে, তাহলে কেন্দ্রের অভিমুখে, কেন্দ্র যুগ অভিমুখী, তাহলে এটার নাম হচ্ছে কেন্দ্রাভিমুখী। ঠিক আছে স্যার, শব্দ একটু করে ঘুরাই আর কি। হ্যাঁ, সো এইটা একই কথা। কেন্দ্রমুখী বলই চাইছে। তাহলে তোমাদের কেন্দ্রমুখী বলটা কে? কেন্দ্রমুখী বলতে কারো না কারো একটা দেওয়া লাগছে, সেইটা কোন বলটা কাজ করতেছে? কেন্দ্রমুখী বল আমরা তোমাদেরকে বলছিলাম যে, আমি তোমাদেরকে বলছিলাম যে এটা একটা ফাঁকা স্থান, এটা একটা কারো না কারো একটাকে এই রোলটা প্লে করতে হয়। এই রোলটা কে প্লে করতেছে? এখানে মহাকর্ষ বলটা প্লে করতেছে। তা ন্যূনতম দূরত্ব মহাকর্ষ বলটা বের করছি, ওটা করে ফেললে কাজ হয়ে গেছে। বুঝছো? খুবই ট্রিকি অ্যান্ড ইম্পর্টেন্ট একটা প্রবলেম, বোর্ড পরীক্ষায় আসছে। সেম সেম, কেন্দ্রমুখী বল যেটা মান সেটাই কেন্দ্রবিমুখী। কেন্দ্রবিমুখী একটা অলিক বা সিউডো ফোর্স, জাস্ট উল্টা দিকে ধরে নিই আমরা, মান তো সেম। বিমুখী বললে একইটাই আসবে। কি আসছে আনসার বলো তো দেখি স্যার? 3.6793। তো 6793 ইন্টু 10⁻22 এইটা আসছে স্যার নিউটন।
এটা আসছে বাকিদেরও? মিলাই বলো। এই তোমাদেরও সেম আসছে? ভেরি গুড, তাহলে সেম আসলে আনসার এটা। ওকে বাচ্চারা, এবারে 6 নম্বর প্রশ্নটা দেখো স্যার। পৃথিবীর বার্ষিক গতি এবং আহ্নিক গতি যথাক্রমে দেওয়া আছে। পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব দিয়ে দিচ্ছে, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধ বলে দিচ্ছে, অভিকর্ষ ত্বরণ বলছে। সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি কত? পৃথিবীর চারপাশে, সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি কত? আচ্ছা, সূর্যের চারপাশে পৃথিবীর কৌণিক 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 দ্রুতি বের করতে পারবো তোমরা? হ্যাঁ, ভেরি গুড, ওমেগার মান বের করতে পারো তোমরা। কৌণিক দ্রুতি মানে কৌণিক বেগ মানে ওমেগার মান বের করতে বলছে। ওমেগা বের হয়ে গেলে রৈখিক দ্রুতি বের হয়ে যাবে না স্যার? ওমেগা বের হয়ে গেলে তোমরা রৈখিক দ্রুতি কিভাবে বের করবা? ওমেগা ইন্টু আর, ভি ইকুয়াল টু ওমেগা আর না স্যার? এখন ওমেগা কেমনে বের করবো? ওমেগা বের করতে হচ্ছে তোমার টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। এখানে কোনটি বসবে স্যার? তোমাকে কনফিউজ করার জন্য দুইটা টি দেওয়া আছে, আহ্নিক গতি, বার্ষিক গতি। কোনটা বসাবো? বার্ষিক গতি, কারণ সূর্যের চাঁদ দিয়ে কিন্তু বার্ষিক গতিতে ঘুরে। তাহলে টি এর মান বার্ষিক গতি দিয়ে ওমেগা বের করবা, ভি ইকুয়াল টু ওমেগা আর দিয়ে করে ফেলবা। পারবা কিনা স্যার? এটা একদম ইজি, বাসায় ট্রাই করে সুন্দর মতো করে ফেলবা। আর করতে না পারলে আমাকে বলবা, হিন্ট আমি দিয়ে দিচ্ছি, করে ফেলবা। 7 নম্বরে যাও স্যার। এই কথা না, 7 নম্বরে যাও, ঝটপট 7 নম্বরে যাও। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড হলে পৃথিবীর ভর ও গড় ঘনত্ব নির্ণয় করো। তাহলে স্যার পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বলে দিচ্ছে স্যার। আমরা অভিকর্ষ ত্বরণ থেকে এটা বের করে নিয়ে আসবো। 7 নম্বর প্রবলেম দেখো। সেভেন নাম্বার, পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার। আর কি বলছে স্যার? অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পৃথিবীর ভর এবং গড় ঘনত্ব বের করতে বলছে। এদিকে খেয়াল করো স্যার, আমরা অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কি জানি? জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কি আছে? আর স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ থেকে। এখান থেকে পৃথিবীর ভরটা আমরা কি বের করতে পারবো? জি আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি না স্যার? পারবো? এটা বের করে ফেলতে পারবো এখান থেকে। তাহলে স্যার আমরা 9.8 × 6.4 × 10⁶ হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমরা 6.673 × 10⁻11 বসাই দিব, পৃথিবীর ভর বের হয়ে যাবে। এরপরে আমাকে আরেকটা কি বের করতে বলছে? গড় ঘনত্ব। জি ইকুয়াল টু আরেকটা কি জানি? 4/3। আবার যদি আমরা করি, আবার জি ইকুয়াল টু 4/3 পাই রো জি ক্যাপিটাল আর। পৃথিবীর পৃষ্ঠের আমরা দুইটা জি এর মান দেখাইছিলাম না স্যার? দুইটা জি এর মান দেখাইছিলাম, মনে আছে স্যার? দুইটা ফর্মুলা, এই ফর্মুলা একটা, এই ফর্মুলা একটা। এটা ভরের মাধ্যমে, এটা ঘনত্বের মাধ্যমে। এটা কার্যকর কোথায় থাকে স্যার? পৃথিবীর পৃষ্ঠ থেকে একদম নিচের কেন্দ্রের দিকে। এটা কোথায় কার্যকর থাকে? এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে। এটা উপরের দিকে, এটা নিচের দিকে। পৃষ্ঠে তো দুইটাই কার্যকর থাকে, ঠিক না স্যার? পৃষ্ঠে দুইটাই কার্যকর থাকে, সেখান থেকে আমরা রো বের করে ফেলবো। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 3, নিচে থাকবে 4 পাই জি ক্যাপিটাল আর ইন্টু স্মল জি। এটা করে দিলে আনসার চলে আসবে। তোমরা এগুলো বাসায় আনসার বের করবা। একটু তুলে রাখো হিন্ট, ক্যালকুলেশনটা বাসায় করিও। 4টা বাচ্চে আর 2টা অঙ্ক করে শেষ করে দিচ্ছি স্যার। একটা অঙ্ক করাবো, জাস্ট 8। একটা অঙ্ক করে শেষ করে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, এটা তুলে নাও, খাতার মধ্যে তুলে নাও, তারপরে ক্যালকুলেশন আমরা বাসায় করবো। হ্যাঁ, ক্যালকুলেশন।
দ্রুত করো। আমি যে অঙ্কগুলো করাচ্ছি বাসায় গিয়ে ভালো মতো করে দেখবা, যে যতইগুলো ভালো মতো করে করবা তার চ্যাপ্টারের পুরো জিনিসটা অত ভালো ক্লিয়ার হবে। 8 নম্বর দেখো স্যার, 8 নম্বরে বলছে মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। তাহলে আমরা এই পাশে পাশে করে লিখি মঙ্গলের ব্যাসার্ধ আর পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধকে আমরা বলতেছি আর আর্থ, মঙ্গলের ব্যাসার্ধ আর মার্সের এম দিলাম স্যার। তারপরে বলছে এবার তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আর আর্থ এবং মঙ্গলের ব্যাসার্ধটা আগে বলছে, মঙ্গলের ব্যাসার্ধ এবং পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত কত বলছে 0.532। আবার ভরের অনুপাত বলেছে, তাহলে ভরগুলোও লিখি স্যার। পৃথিবীর ভর আমরা ধরে নিব কি স্যার এম আর্থ, মঙ্গলের ভর এম মার্স, ঠিক আছে, স্মল এম দিয়ে লিখি। এবারে আমাকে এখানে কি বলছে, মঙ্গলের ভরটা আগে লিখবো। কেন বলতো স্যার, মঙ্গল শব্দটা আগে ইউজ হয়েছে স্যার, পৃথিবীটা পরে ইউজ হয়েছে, এই জন্য আমরা অনুপাতের ক্ষেত্রে আগেরটাকে উপরে লিখি, পরেরটাকে নিচে লিখি। অনুপাত কত দেওয়া আছে 0.11, ঠিক কিনা স্যার? তাহলে এই দুটো যদি আমাদেরকে দেওয়া থাকে, এবার চলো এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণ বের করব, ঠিক আছে স্যার? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এত হলে মঙ্গল পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে। আচ্ছা আমরা জানি, আমরা কি জানি বলো তো দেখি স্যার? আমরা জানি হচ্ছে জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই কি হয় আর স্কোয়ার হয়। এইখান থেকে কি বলতে পারি স্যার, জি ইজ প্রপোর্শনাল টু এম বাই আর স্কোয়ার না? কারণ ক্যাপিটাল জি তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সবার জন্য সেম থাকবে স্যার, সবার জন্য একই থাকবে। এটা থেকে আমরা কি বলতে পারি, মঙ্গলের জি ডিভাইডেড বাই পৃথিবীর জি ইকুয়াল কি হয়ে যাবে স্যার, এম এর সমানুপাতিক। তাইলে এম এর সমানুপাতিক, একটু সবাই দেখো, জি হলো এম এর সমানুপাতিক, তাহলে জি এম এর সাথে এম এম বসবে, জি এর সাথে এম ই বসবে। আর এর বর্গের ব্যস্তানুপাতিক, তো জি এম এরটা আর এম বসবে নিচে স্কোয়ার, জি ই এর আর ই বসবে উপরে স্কোয়ার। এটা বুঝতে পারছো? এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো? না বুঝলে বসে থাকো, যে সময় দেখতে বসে দেখতেছো না। বললাম এই যে সমানুপাতিক, সমানুপাতিক হলে জি যেই উপরের পক্ষে হলে এটাও ওই পাশে উপরের পক্ষে হবে, আর এটা নিচের পক্ষে হলে এটাও নিচের পক্ষে হবে। আর ব্যস্তানুপাতিক যখন হবে উল্টা পক্ষে হবে, জি এম এরটা উল্টা পক্ষে আর এম স্কোয়ার, জি ই এরটা উল্টা পক্ষে আর ই স্কোয়ার, ঠিক আছে স্যার? যেটা ব্যস্তানুপাতিক থাকবে এটা ব্যস্তানুপাতিক, যেটা সমানুপাতিকে সেটা সোজা সোজাই থাকবে। তো বসানো হয়ে গেলে এবার আমরা এখানের মধ্যে কি করব, মান বসাই দিই 0.11 এটা বলছে, আর এটা আমাদের কত হবে 0.532 স্কোয়ার। তো সেখান থেকে আমরা জিএম ডিভাইডেড বাই জিই পেয়ে যাব। সুতরাং জি এম ইকুয়াল টু এখানে যে ভ্যালুটা আসবে সেটার সঙ্গে আমরা জিই মাল্টিপ্লাই করব। জিই মানে হচ্ছে তোমার কত, জিই সরাসরি বসাই দাও, 9.8 বলছে পৃথিবীর। সুতরাং মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এটা কত আসছে, এটা কি 1? ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভেরি গুড। এই যে এখানে কিন্তু স্যার উল্টা আছে, তাড়াহুড়া করতে গিয়ে আমি কি করছি দেখো, এটা আর এম বাই আর ই, এটা আর ই বাই আর এম দেওয়া আছে, তার মানে 1/0.532 হবে এখানের মধ্যে, 1/0.532 স্কোয়ার ইন্টু 0.11 করো, এটা কত আসছে? (0.0311) তাহলে সেটাকে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করো, এত কম, এটা কি আসছে না? কারেক্টলি করো,
আমার মনে হয় না এটা এরকম আসবে। এটা 3.808, ভেরি গুড। তার মানে এখানে কত আসছে, 0.3 সামথিং কিছু একটা আসবে। ওকে, তো এখানে আনসারটা বসাই দিবা। তো মঙ্গল অভিকর্ষ ত্বরণ 3.808 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মঙ্গল পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছো প্রবলেমটা? বুঝতে পারছো? তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা আছে সেখান থেকে বের করে নিয়ে আসছি। হ্যাঁ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের সাথে মঙ্গলের অভিকর্ষ ত্বরণ এগুলো কিসের উপর নির্ভর করে? কোন একটা গ্রহের বা উপগ্রহের অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভর করে? ওটার ভর এবং ব্যাসার্ধের উপরে। ভর ব্যাসার্ধ অনুপাত দিয়ে দিচ্ছে, তার মানে আমাকে অনুপাতের মাধ্যমে সম্পর্ক করে নিয়ে আসতে হবে। এভাবে অঙ্কগুলো করতে হয়। বাসায় ভালো মতো দেখবা, এটা কেন করছে না বুঝলে আমাকে আলাদা করে পরে বলবা। ঠিক আছে স্যার? ওকে, ঠিক আছে স্যার, আজকে তাহলে এই পর্যন্ত থাকা। আল্লাহ হাফেজ।